হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কিছু ফ্যান ফলোয়ার আছে, তারা আমাকে ভালোবাসে বিদায় হয়তো আমাকে ভালো জানে। আর কিছু ফ্যান ফলোয়ার আছেন, তারা না জেনে না শুনে আমাকে কিন্তু দোষারোপ করতেছেন, আমাকে খুব খারাপভাবে গালাগালি করতেছেন, খারাপ বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো, আপনারা আমার প্রশ্নের অ্যান্সার দিবেন। যারা আমাকে বলেন যে এত বছর ঘর করলি, তিনটা বাচ্চা জন্ম দিলি, তাহলে এখন এই কাজ কেন করলি? যদি আমার জায়গায় আপনাদের কোনো বোন হতো, আপনারা তারা রাখতেন? আমার মা বাবা আমাকে জোরপূর্বক, আমি আমার বিয়েতে কান্না করি নাই, শুধু গাড়ির ভিতরে উঠছি। আর আমি এমনভাবে টেনশন করছিলাম, 12 বছরের বয়সের একটা মেয়ে টেনশন করছিলাম, পরে ওই মেয়েটা গাড়িতেই অজ্ঞান হয়ে গেছে। আপনারা আপনাদের বোনদের এত কষ্ট হলে আপনারা মানতেন? 12 বছর বয়সে যে মেয়েটা খেলাধুলা করার বয়স, ওই মেয়েটাকে জোরপূর্বক তার মা বাবা বিয়ে দিয়ে দিছে। যাই হোক, মা বাবা দিছে, হয়তো মনে করছে যে তখন মা বাবার ইয়েতে ছিলাম না, মানে হচ্ছে কি, আমার বাবা রাজনীতি করতো, রাজনীতির কারণে আমার বাবা সন্ত্রাসদের ভয়ে আমাকে বিয়ে দিয়ে দিছে। ওনাদের কথা হলো যে আমার বাবা তেমনটা রাজি ছিল না, আমার মায়ে দিছে ভয়ে, কারণ উনি ভাবছিল হয়তো বিয়ে দিয়ে দিলে সম্মানের সহিত হাজব্যান্ডের বাড়িতে থাকবো, মারা গেলেও সমস্যা নেই, তারপরেও বলতে পারবো যে হাজব্যান্ডের বাড়িতে মারা গেছে। ওনারা এটা ভেবে, ওনাদের মান সম্মানের কথা ভেবে ওনারা আমার বিয়ে দিয়ে দিচ্ছে জোরপূর্বক। আমি বিয়েতে রাজি ছিলাম না। যাই হোক, বিয়ে দিয়ে দিলে একটা 12 বছর বয়সের মেয়ে তো ওই রকম কোনো ক্ষমতা নাই যে সে কিছু করবে। আমার এই বিয়ে দিয়ে দেওয়ার পরে, আমার প্রায় বিয়ের পরে আমার টাইফয়েড জ্বর হয়েছিল। 1 বছর আমার টাইফয়েড জ্বর আমার শরীরে ছিল, আমার এক অঙ্গ অবশ হয়ে যাইতে হয়েছিল। কিন্তু যাই হোক, যে আমার বিয়ে করছে সে আমাকে ডক্টর একটার উপর এরকম ফাল্টা অনেক ডাক্তার দেখাচ্ছে, বাট আমার শরীরের উপর অনেক গেছে, হয়তো উনি টাকা খরচ করছে। তারপরে 1-1.5 বছর কয় মাস পরে আমার বড় ছেলে আমার গর্ভে আসে, আমার টাইফয়েড জ্বরের ভিতরে। তারপরে আমার ছেলেটা দুনিয়াতে আসে 1 বছর 6 মাস পরে, আমার মানে দুনিয়াতে আমরা মা ছেলে 13 বছর 6 মাসের ছোট বড়। তারপরে আমি পড়ালেখা করতাম, ক্লাস 8-এ পড়তাম, আমার বড় সন্তান ক্লাস 8-এ হয়েছে আমার। তারপর আমি পড়ালেখা করতেছি, আমার শাশুড়ি ননদ সেগুলো পছন্দ করে না। হঠাৎ করে পরে পড়ালেখা নিয়ে অনেক ঝামেলা যায়, ঝামেলা আমি বাবার বাড়িতে থাকতাম, অল্প কদিন ওইখানে থাকতাম, ওইখানে কদিন থাকতাম, এইভাবে থাকতাম। তারপর আমার ছোট ছেলে আমার যখন মেট্রিক দিব, তখন ও আমার গর্ভে আবার চলে আসে। আমি কিন্তু এগুলো তখন এত কম বয়স ছিল, আমি এগুলো বুঝতামই না, বাচ্চা কাচ্চা হওয়ার বিষয়। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে বললাম, আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের যদি মেয়ে থেকে থাকে, বোন থেকে থাকে এই বয়সের, তাহলে আপনারা বুঝবেন। এখন আমি অন্যের মেয়ে তো, অন্যের বোন তো, ওই জন্য আপনাদের গায়ে লাগতেছে না। তারপর আমার ছোটো ছেলে আমার গর্ভে চলে আসে, তো আমি আর মেট্রিক পরীক্ষাটা দিতে পারি নাই। যাই হোক, ফ্যামিলিগত আর এতটা চাপাচাপির কারণে আমি আর দিতে পারি না, কারণ ফ্যামিলিগত থাকলে এরকম সমস্যা হয়। তারপরে আমি এই মাঝখানে কিছুদিন চলে গেল। তারপর 2012 সালে আমার শ্বশুরের এলাকার কিছু আমার পিছে লাগে, ওরা মানতেই চায় না যে আমি আমার হাজব্যান্ডের ঘরে থাকি। আমার মতো এরকম একটা মেয়ে ওর ঘরে থাকাটা ওরা কিন্তু এলাও, মানে ওদের সহ্য হচ্ছে না। তো ওটা করে ওরা শত্রুতামি করে আমার শ্বশুরের বাড়ির কিছু লোক মিলে একটা ছেলেকে হাত করে আমার লাইফটা একটু বরবাদ করতে চাইছিল। বাট আমার সায় যদি থাকতো ইচ্ছাকৃত করে, তাহলে আমি আমার কত হ্যান্ডসাম আত্মীয় স্বজনের ভিতরে আত্মীয় স্বজন আছে, তারপর বন্ধু বান্ধব, তাদের সাথে রিলেশন করে চলে যেতাম। কারণ আমাকে এটা আপনারা অনেকেই জানে, অনেকেই আমাকে অফার করছিল, ইভেন আমার মন চাইছিল বা আমাকে চাইছিল, বাট কেউ পারে নাই আজ পর্যন্ত। নোয়াখালীর ভিতরে এমন কেউ পারে নাই আমাকে একটু নোয়াইতে। যাই হোক, তারপর আমি আসলে একটা কথা বলি, ওরা কি বলবে আমাকে, আমার শ্বশুর এলাকা থেকে শুরু করে অনেকে এরকম রোস্ট ভিডিও করতেছে। যাই হোক, রোস্ট ভিডিও করতে তোদের আইডিগুলো একটু দাঁড়ায় আর কি। তো রোস্ট ভিডিও করতেছে, তুই বালানো, তুই নষ্ট, তুই খারাপ, 2012 সালে একটা ঘটনা ঘটাইছস। আরে বাবারে, আমার কোনো ভয় নাই। আমার যে কাহিনিটা, এই কাহিনিটা আমি ফ্রেন্ডসকেও বলছিলাম। আমি যার সাথে আমার পরিচয়, ছেলে হোক মেয়ে হোক, বন্ধু হোক বান্ধব, আমার সাথে মিশতে চান, তাহলে আমার কাহিনী আছে কিছু, আমার কাহিনিগুলো শুনে। এটা যদি বিশ্বাস না চমনিতে অ্যাভেলেবেল, অনেক ফ্যামিলিকে জিজ্ঞেস করতে পারেন। আমি মেয়েটার সাথে মিশলে আমি সবাইরে আমার সত্য কথাটা বলে দিই, কারণ আমি ভয় পাই না। কারণ আমি আমার মনের দিক দিয়ে আমি জানি আমি সত্য, ওই জন্য আমি ভয় পাই না। 2012 সালে একটা ঘটনা হয়েছিল, তখন আমার মেয়ে হয় নাই। একটা ছেলে, তার নাম হচ্ছে ফিরোজ। ওই ছেলেটার এখান দিয়ে সে এত ছিল, ও দেখতে আমার থেকে এতটুক, আমার গলার নিচে এতটুক। ওই ছেলেটার প্রতি যে আমার, তখন আমার বয়সও কম ছিল, যে আমার কোনো ফিলিংস আসবে এটা একদমই না। তাছাড়া তাবিজ কবজ আমি বিশ্বাস করি না, তারপরে এখন করতে হয়, কারণ
ওরা ওই রকম কিছু করে আমার লাইফটা বরবাদ করতে চাইছিল। যাই হোক, অনেক কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমার দুটো ছেলের দিকে তাকাই। আমার হাজব্যান্ড আমাকে মানতে চায়, বাট আমার শ্বশুর এলাকার কিছু লোক মানতে চায় না। আর ওইখানে আমার হাজব্যান্ডেরও দোষ আছে, ওনার ফ্যামিলিরও দোষ আছে। কারণ ঘরে যাই হোক, ওনারা বাইরের মানুষকে অ্যালাউ করে। ওনাদের বাড়িতে যত কিছু হইতো ওরা বাইরে কাউকে অ্যালাউ করতো না, কিন্তু ওনারা বেশি বাইরের মানুষকে বিশ্বাস করে অ্যালাউ করে। ওই জন্য ওনার ঘরে কি হয় না হয় এগুলো নিয়ে এরা মাথা ব্যথা করে। এই দোষটার কারণে আমি আমার হাজব্যান্ড থেকে আমার রুচিটা উঠে যায় মাঝে মধ্যে। আচ্ছা, যাই হোক, তারপর এটার পরে আমার আম্মু আমাকে নিয়ে যায়। আমার আম্মু চাইছিল আমাকে আরেক জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, বাট আমি আমার দুটো ছেলের জন্য আল্লাহর দরবারে এত কান্না করতাম, আমি বিয়ে বসতে চাই নাই। আমি যদি নষ্ট হইতাম তাহলে আমি আমার দুটো ছেলেকে রাখি, আমি ইতালির একটা ছেলের সাথে বিয়ে বসে চলে যেতাম। এটা আপনারা আমাকে খারাপ বলেন, যাই বলেন, সেটা আপনাদের ব্যাপার, বাট আমি আমার মনের দিক দিয়ে ঠিক, সেটা আমার আল্লাহ জানে। আমি আমার ছেলেদের দিকে তাকায়, আমি আমার একটা লেদার ব্যাগ গোছায় আমি আমার ছেলেদের কাছে চলে গেছি। আমার হাজব্যান্ডকে বলছি, তুমি যদি বাড়িতে না নিয়ে আমাকে বাসাতে রাখো, আমি আমার দুটো ছেলেকে নিয়ে আমি থাকবো। এভাবে করে আমি আমার মার মনে কষ্ট দিই। আমার মা সব কিছু অলমোস্ট ঠিক করে ফেলছিল, আমাকে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে দিয়ে দিবে, আমাকে ওই বাড়িতে আর দেবে না। কারণ আমি যে জামাইটার কাছে মানে থেকে এখন চলে আসে, ওই জামাইটা আমার মাকে নিয়ে অনেক অপমান করেছে, যা বলার বাইরে। তারপর আমার মা সেজন্য আমাকে রাগ করে বিয়ে দিতে চাইছিল। আমি বসি না, আমি চলে গেছি। আমি যদি খারাপ হইতাম, আমি সেই 2012 সাল থেকে শুরু করে এখন 25 সালের ভিতরে আমি যে কোনো একটা ঘটনা আবার ঘটাতে পারতাম বা চলে যেতে পারতাম। আমার কি কোনো ইয়ে নাই? আমি চলে যেতে কে কি আমাকে কিছু করবে না। হ্যাঁ, এর ভিতরে মাঝামাঝি কত দিন চলে গেছে, কত কাহিনী হয়ে গেছে আমার জামাইয়ের সাথে। আমি প্রতিনিয়ত অসুস্থ হয়ে যেতাম, প্রতিনিয়ত আমি হসপিটাল ভর্তি হইতে আমার এক সময় আমার শরীরে রোগ নাই। আমার শরীরে এখন কোনো রোগে নাই, ডাক্তার আমাকে ইন্ডিয়া নিতে বলছিল মাদ্রাজে। আমার শরীরে কোনো রোগে নাই, আমি 2 দিন পর অসুস্থ হয়ে। আমার জামাইরে পাশের লোকে বুদ্ধি দেয়, ব্যারাম নিয়ে বল ওই থাকস কা, অসুস্থ বল ওই থাকস কা। তখন আমার মাইন্ড, আমি চৌগুনে একজন ডাক্তার দেখাইছি, ওনার নাম হচ্ছে ডক্টর নাম আমি ভুলে গেছি, উনি হিন্দু। তো উনি আমাকে বলছে যে ওনার কোনো রোগে না, উনি বেশিরভাগ মানসিক ডিপ্রেশনে ভুগতেছে। আমার জামাইকে কিসের এত ডিপ্রেশন, কিসের? কিন্তু আমার জামাইটা কোনোদিন আমার থেকে মানে একটু জিজ্ঞেস করো না যে তুমি এত টেনশন কিসের করো। কারণ আমি প্রতিনিয়ত টেনশন করতে করতে আমার শরীরে ডায়াবেটিসের বাসা বেঁধে গেছে, বিভিন্ন রোগ আমার শরীরের মধ্যে এখন বাসা বাঁধতেছে। ইভেন এত কিছুর পরও আমার জামাই মানুষের কথা ধরে মানে কিছুদিন আমাকে চিকিৎসা এতটা ভালো করে নাই। আমি নিজে চিকিৎসা করাইতাম, নিজের টাকা দিয়ে ডক্টরের কাছে যাইতাম, হাসপাতালে যাইতাম। আমার ছেলে বড়টা ওর বাবাকে করে চাপাচাপি করে আমাকে হসপিটাল নিতে। এগুলো আমার মাইন্ডে ঢুকে গেছে। আমার মনে অনেক কষ্ট লাগতো এই লোকটার কাছে থাকি আজকে আমার এই অবস্থা। আমি যখন ঢাকা ডাক্তার দেখাইছি, মাইজি ডাক্তার দেখাইছি, সবাই বলতেছে আপনার কোনো দোষ নেই, এখানে হচ্ছে আপনার যে সমস্যা এটা হচ্ছে আপনার হাজব্যান্ডের সমস্যা। যখন একটা মেয়েটা জানতে পারে, সেই ছোট্ট থেকে মেয়েটা ডাক্তারের কাছে যাইতে ইনজেকশন স্যালাইন দিতে শেষ পর্যন্ত মেয়েটা এখন রোগে মানে ভুগিত। সো আমি যদি বাঁচার জন্য ডাক্তার যদি আমাকে বাঁচার জন্য আমাকে সাজেস্ট করে, সো এতে আপনাদের সমস্যা কি? আমি এত কিছু করার পরেও আমি তাদের ফ্যামিলির জন্য কি না করি নাই। আমি বাদাম থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে আমি কি না বিক্রি করি না এই লোকটার কাছে। এই লোকটা যদি এতই পয়সা হইতে তাহলে আমি তো এগুলো বিক্রি করতাম না। আমি অনেক কষ্ট করছি। আমি সিঙ্গারা, চমুচা, রোল এগুলো অনেক কষ্ট করে আমি বানাইতাম। আমার সাথে হেল্প করতাম আমার ভাসুরের একটা মেয়ে। আমি ওরা যদি 100 টাকা রুজি করতাম, আমি ওরা 50 টাকা দিয়ে দিতাম, আমি 50 টাকা নিতাম। তাহলে আমার খারাপের কি দেখলাম? আমি তো ওই সংসারে অনেক কষ্ট করছি। ইভেন আমি যে ফ্ল্যাটে ছিলাম, ওই ফ্ল্যাটের কিছু মানুষও দেখছি এই লোকটার সাথে আমাকে সহ্য করতে পারে না বিদায় মানুষ আমাকে এখন আজকে খারাপ জানতেছে। এই লোকটার কাছে থাকলেও দোষ, না থাকলেও দোষ। যখন থাকতাম আপনারা বলতেন আমি টাকার লোভে এখানে পড়ে থাকি। আরে ভাই, আমি যদি টাকার লোভে পড়ে থাকতাম তাহলে ওই লোকটার সংসারে থাকলে ওই লোকটা আমার পিছিয়ে হাজার কোটি টাকাও করতো, ইনভেস্ট করতো। হ্যাঁ, একটু অসুস্থ হলেও উনি শুধু ডাক্তারের কাছে নেয়, ডাক্তারের কাছে নিলেই তো হয় না। একটা মেয়ের কি পছন্দ, কি খেতে পছন্দ, কি আমি কয়দিন পর আমার রক্ত শূন্যতা দেখা দেয়। ওই লোকটা কখনো মন থেকে বলে না যে একটা কবুতরা নিয়ে মেয়েটারে খাবে। আমার কারণে তো আজকে মেয়েটার এই সমস্যা। আমি আজকে বলার একটা কারণ হচ্ছে টোটালি লোকটা বিন্দু করে শত আঘাতে আমার একদম পুরো ক্ষত করে গেছে মনটা। এটা আমি ওর কাছে থাকিনি। তো আপনাদের সমস্যা কি ভাই? আমার ছেলে মেয়ে আমি রেখে চলে আসছি, এটা আপনাদের কে বলছে? আমার ছেলে মেয়ে ওর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে। আমার ছেলে মেয়েকে এতিম করছে কে বলছে? মা মারা গেলে এতিম বলে না, বাবা মারা গেলে এতিম বলে। আমি আমার মানে ছেলে মেয়ের বাবাকে চাই না যে ওনার কোনো ক্ষতি হোক। আমি নিরিবিলি ওনার থেকে চলে আসছি। আমি চাই উনি ভালো থাকুক, আমার ছেলে মেয়েকে নিয়ে। ওরা যদি আসে আমার কাছে আসবে। আর ওই লোকটা যদি আমার ছেলে মেয়েকে আমাকে দিয়ে দেয়, আমি ওদেরকে কাজ করে হলেও মানুষের বাসায় আমি ওদেরকে খাওয়াবো। বাইরে ভাই, আপনারা না জেনে না শুনে কাউকে এভাবে খারাপ ভাবে বলবেন না। এতদিন আমি আসলে খুবই ডিপ্রেশন ছিলাম, কিছুক্ষণ আসি কিছুক্ষণ কান্দি। যেখানে আসি এরা আমাকে নিয়ে অনেক ডিপ্রেশনে এরও ভুগতেছে। সো আপনাদেরকে একটাই কথা বলি, মানুষের জীবন হিস্ট্রি না জানা অব্দি পর্যন্ত আপনারা এভাবে কাউকে করবেন না। যারা আমাকে ভালো জানেন তাদেরকে আমার মন থেকে ভালোবাসা অবিরাম, আর যারা আমাকে খারাপ জানেন তাদেরকেও ভালোবাসা অবিরাম। তবে একটু ওয়েট করেন, বাকি হিস্ট্রি আপনাদেরকে আমি কিছুদিন পরে দেখাবো, কিছুদিন পরে সব বলবো। আমি এখন আজকে এতটুকু বলছি, এতটুকুর মধ্যেই থাকেন। তবে আর যদি আমাকে কেউ খারাপভাবে বলেন, দেখবেন আজকে আমাকে বলতেছেন, কিছুদিন পর আপনার বউকে, আপনার মাকে, আপনার বোনকে কেউ বলবে। আজকে এখানে আল্লাহ হাফেজ। আর বাকিগুলো শুনতে যদি ভালো লাগে তাহলে অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।